এটা দেখুন স্যাম্পল হিসাবে কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে, দেখুন মাথা কপাল চাপড়ে চাপড়ে কিংবা মাথা চাপড়ে চাপড়ে আপনাদের দেখাচ্ছি ভিডিওতে। এটা জানার জন্য আপনাদেরকে দেখে নিতে হবে সুন্দরবনের আমার প্রথম পর্বটি দেখলে আপনারা জানতে পারবেন যে ট্রাভেল এজেন্টের সঙ্গে আমি এসেছি সেই ট্রাভেল এজেন্ট কীভাবে করে আমাদের ঠকিয়েছে। রীতিমতো যে রুম দিয়েছে সেই রুমের মধ্যে রুম ফ্রেশনার এবং সঙ্গে ফিনাইল দিয়ে দিয়ে রুমের মধ্যে রাত কাটাতে হয়েছে, কোনো রকমে মনে হচ্ছে বেঁচে ফিরেছি। দ্বিতীয়ত আইটেনারিতে যে 2-3 রকমের মাছ কাঁকড়া এই সমস্ত যে লিখেছে তার মধ্যে শুধুমাত্র এক রকমের মাছ খাইয়ে রীতিমতো ঠকানো হচ্ছে, আর ঠকাচ্ছে এই ধরনের ট্রাভেল এজেন্ট। তাই আগে গিয়ে ওই ভিডিওটি আপনারা অবশ্যই গিয়ে দেখবেন, তবে আপনারাও কিন্তু জেনে নিতে পারবেন এবং আপনারাও ডিসাইড করতে পারবেন যে সেই ট্রাভেল এজেন্টের সঙ্গে আপনারা আসবেন কিনা। সেই ভিডিওর লিঙ্ক আমি উপরে আই বাটন এবং নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে আপনারা সেই ভিডিওটি গিয়ে দেখে নিতে পারেন। আর সেই ট্রাভেল এজেন্টেরই সঙ্গে থাকাতে আজকে আমার দ্বিতীয় দিনের ট্যুরে আজকে আমি বেরিয়েছি। দেখা যাক আজকের ট্যুরে কী কী করছে, সবটাই রয়েছে কিন্তু এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সকাল 7:48 আর আজকে কিন্তু 23শে জানুয়ারি। সুন্দরবনে আজকে আমার দ্বিতীয় দিন। দিয়ে গেছে দেখুন লাল চা আর হচ্ছে বিস্কিট। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। ঘড়িতে এখন 9:22। কুয়াশা রয়েছে, যার জন্য আজকে বেরোতে কিন্তু একটু দেরি হলো। তো চলুন আজকে সাইট সিনে কী রয়েছে সবটাই কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করবো। এই হোটেলে আমি কিন্তু ছিলাম, রাত কাটিয়েছি, আজকেও কিন্তু কাটাবো। আজকে দ্বিতীয় দিনের রাত আজকে কাটাবো। এই হোটেলের সবথেকে বড় জিনিস দেখুন যে এই হোটেলের কিন্তু কোনো নাম নেই, তাহলে তো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করতাম যে আপনারা যে আমি যে কতটা কষ্টের মধ্যে কতটা অসুবিধার মধ্যে ছিলাম এই বাথরুম নিয়ে, সেটা আপনার সঙ্গে কিন্তু শেয়ার করেছি। সুন্দরবনের সাইট সিনে দ্বিতীয় দিনেই অ্যাকচুয়ালি জঙ্গলের মধ্যে কিন্তু নিয়ে যাওয়া হয়। জঙ্গলের মধ্যে কিন্তু আমি যাচ্ছি, কিন্তু বেরোতে কিন্তু এখন অবধি অনেকটাই লেট। তার কারণ হচ্ছে এখানে কিন্তু কুয়াশা রয়েছে। এখন দেখা যাক সামনে কিছু দেখতে পাই কিনা, কী দেখতে পাচ্ছি সবটাই কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করবো। ফাইনালি আমাদের বোট রেডি, আর আমিও চলে আসছি এখন কিন্তু বোটের মধ্যে। ঘড়িতে এখন 9:38। ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এই পাখিরালয় থেকে আজকের মানে সাইট সিনের জন্য। সুন্দরবনে আসতে গেলে অ্যাকচুয়ালি দ্বিতীয় দিনে কিন্তু সমস্ত কিছু থাকে দেখার মতো, ঠিক আছে। এবার সেটাই কিন্তু আজকে আপনার সঙ্গে কিন্তু এক্সপ্লোর করবো। কিন্তু মুশকিলটা হচ্ছে আজকে ওয়েদার আমাদের সঙ্গে কতটা সাথ দিবে আমি জানি না, কারণ দেখুন চারিদিক মিলিয়ে কিন্তু পুরো ফগ রয়েছে আজকে, চারিদিকে একই রকম অবস্থা। তো যা দেখতে পাচ্ছি, যতটাই দেখতে পাচ্ছি সেটা কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করবো। ওয়েলকাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। আপনি সিসি ক্যামেরায় নজরবন্দি। চলুন ধীরে ধীরে ভেতরে যাওয়া যাক। সজনেখালিতে এসেছি, এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, এখান থেকে কিন্তু সরকারি গাইডও কিন্তু ওঠে। সাইট সিনের প্রথম স্পট ইকো ট্যুরিজম সেন্টার দেখুন এখানে লেখা আছে। আর আমি আছি এখন বর্তমানে সজনেখালির মধ্যে। তো চলুন আমাদের গাইড রেডি। এই 3টে ক্যাম্প আছে, 3টে ক্যাম্পে ওঠা যায় এবং প্রত্যেকটা ক্যাম্পে একটা করে ওয়াচ টাওয়ার আছে। এখানে যেমন দেখছেন ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে। এছাড়া সুদর্ণখালিতে দেখার মতো আছে এখানে যে রিভার টার্টেল যেটা আছে, যেটাকে যার নাম হলো রিভার টেরাপিন, যেটা এই পুকুরে আছে, এটাকে পুরোপুরিভাবে সংরক্ষণ করা হচ্ছে। যে মালয়েশিয়া, থাইল্যান্ড এই সমস্ত দ্বীপেও কিন্তু এই টার্টেলটা দেখা যেত, সেখান থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। এখন সজনেখালি এবং সুন্দরবনের বিভিন্ন ক্যাম্পে কিন্তু এটাকে সংরক্ষণ করা হচ্ছে, যেটাকে আপনারা এখানে দেখতে পাবেন। সুন্দরী গাছ সাধারণত 100 বছর বাঁচে, তো এখানে অনেকটা বড় গাছ আপনারা কিন্তু সুন্দরী গাছটা দেখতে পাবেন। যাওয়ার সময় কিছু রুলস আছে আমাদের, সেই রুলসগুলো সকলে একটু মেনটেন করবেন। জঙ্গলের ভিতরে যখন প্রবেশ করবে, বোটের সামনে যে ডেস্ক আছে সেই ডেস্কে কিন্তু খোলা জায়গাটা যেটা, ওখানে কিন্তু কেউ বসবেন না। আর কোনো প্লাস্টিক বা ইউজ অ্যান্ড থ্রো ওয়াটার বোতল ওটা কিন্তু কোনোভাবে বোটে তোলা যাবে না, বা চায়ের কাপ কোনোভাবে জলে টলে ফেলবে। যদি কেউ কোনো অ্যানিম্যালসকে দেখেন তাহলে কিন্তু সেই অ্যানিম্যালসের গায়ে কোনোভাবে আঘাত করা যাবে না বা তাকে খাবার দেওয়া যাবে না। ওরা বন্য জন্তু, বনের জিনিস খেয়েই নিজেদের জীবন ধারণ করে, সেখানে কোনোভাবে অন্য কিছু যদি আমরা দেই তাহলে কিন্তু ওরা অসুস্থ হয়ে পড়বে। তো সেই যে এটা করবেন না, কিছুই খেতে দেওয়ার দরকার নেই বা কাউকে আঘাত করা। কুমিরকে দেখলে মনে হবে মরার মতো পড়ে আছে, তাকে ঢিল মেরে দেখার দরকার নেই যে সে জ্যান্ত কি মরা। যেটা আসল সেটা আসলই বলা হবে আপনাদের। সজনেখালিতে আসলে এরকম আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। দেখুন ও দেখুন সামনে কুমির দেখা যাচ্ছে, আর সামনেই রয়েছে কিন্তু এই সজনেখালির ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের মধ্যে বেশ বড় বড় সাইজের মৌচাক রয়েছে। দেখা যাক সেই মৌচাকগুলো দেখা যায় কিনা। এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু আমি কিন্তু দেখেছিলাম। খালি ওয়াচ টাওয়ারের মধ্যে উঠে নিয়ে না দেখতে পেলাম টার্টেল, যেটা দেখেছি সেটা অ্যাকোরিয়ামের মধ্যে দেখেছি। আর যে টার্টেলের যে পন্ড রয়েছে, মানে যে পুকুরটি রয়েছে, দেখুন ওর মধ্যে একটা সাপ দেখা যাচ্ছে। জানি না ভিডিওতে আপনারা কতটা পরিষ্কার দেখতে পাচ্ছেন। ওই দেখুন একটা টার্টেল অবশ্য দেখা গেছে, অনেক ছোট মতো দেখা যাচ্ছে। টাওয়ারের কাছে এসে নিয়ে আপনারা যদি টয়লেট বাথরুম ইউজ করবেন, মনে করুন দেখুন এখানে জেন্টস রয়েছে, ওদিকে লেডিস রয়েছে। বাথরুমটা রয়েছে একেবারেই এই সজনেখালি ওয়াচ টাওয়ারের কিন্তু কাছেই। যদি আপনারা মনে করছেন
তো আপনারা কিন্তু ইউজ করতে পারেন, বাথরুম কিন্তু এদিকেই রয়েছে। সুন্দরী গাছকে দেখলে সকলে বলবে এটা এমন কি গাছ যে একে সুন্দরী গাছ বলা যায়। অ্যাকচুয়ালি এর সুন্দরী গাছটা এর সুন্দরতার এর ভিতরেই। এর যে কাঠটা আছে এই কাঠটা পুরো লাল চন্দনের মতো রং, আর যে পাতাটা আছে পাতাটা যখন একটা পাশে সবুজ এবং একটা পাশে হোয়াইট কালার দেখাচ্ছে, তো যখন সূর্য ডুবে যায় এটা কিন্তু পুরোপুরি উল্টে যায়। মানে সূর্যের ডোবা টাইমটা গোধূলি টাইম যেটা বলি সেটা পুরোপুরি কিন্তু এই পাতাটা উল্টে যায়। মানে ফুল যেমন বন্ধ হয়ে যায় গাছটাও তেমনভাবে কিন্তু বন্ধ হওয়ার মতো উল্টে যায়, সবটাই পাতা হলুদ এই সাদা দেখায়। তো তখন ওই সূর্যাস্তের যে সূর্যের আলোটা তখন যদি ওই পাতার উল্টো সাইডে পড়ে তখন কিন্তু ওই আলোটা রিফ্লেক্ট করে জঙ্গলে একটা সুন্দর আলো ছড়ায়, এবং যখন চাঁদের আলো পড়ে তখন কিন্তু রূপোর মতো চকচক করতে থাকে। এই জন্যই এই গাছটাকে সুন্দরী গাছ বলা হয়। আর এই সুন্দরী গাছের যে ব্রিদিং রুট অর্থাৎ শ্বাসমূল যেটা অন্যান্য ম্যানগ্রোভ অরণ্যের থেকে কিন্তু একটু শক্ত হয়, একটু এইখানে দেখবেন এটাই কিন্তু এর ব্রিদিং রুট। এবং এর যখন ঠেসমূল বেরোয় এই যে কাণ্ড থেকে বেরোচ্ছে, এটা একটু শক্ত জায়গা আছে বলে এটা মনে হচ্ছে না, কিন্তু এর ঠেসমূল যখন বেরোয় পুরো বাটারফ্লাই উইংসের তারা যে প্রজাপতির ডানার মতো বেরোয়, এজন্য ওই ঠেসমূলটাকে এই ম্যানগ্রোভের মধ্যে শুধু সুন্দরী আর পশুর গাছে এই ধরনের ঠেসমূল আছে। তো ওই যে রুটটা ওটাকে বলা হয় বাটার রুট। ওটা সামনে গেলে আমি আরও ভালোভাবে দেখিয়ে দেবো। এটা সেই বয়স পর্যন্ত হয়নি, এই গাছটা ততটা বয়স হয়নি, এই জন্য বাটার রুটটা দেখা যাচ্ছে না। একটা সুন্দরী গাছ কিন্তু 100 বছর পর্যন্ত বাঁচতে পারে, আর এর হাইট কিন্তু প্রায় 80 থেকে 90 ফুট পর্যন্ত হয়ে যায় যদি সেই রকম পরিবেশ পায়। আচ্ছা, আমরা এখন যেটা আছি ইউআর হেয়ার সজনেখালিতে। সজনেখালি হলো এই সজনেখালি, সুদর্ণখালি এবং দবাকে এই পুরোটাই হলো সেঞ্চুরি জোন। সেঞ্চুরি জোনটা যেখানে সেখানে ট্যুরিস্ট সমেত বিভিন্ন ট্রান্সপোর্টের জন্য অ্যালাউ করা হয়, কিন্তু যখন বাফার জোন, এই বাফার জোনটায় কিন্তু কোনোভাবে কোনো ট্যুরিস্টকে অ্যালাউ করা হয় না, একমাত্র বুড়ির ডাবরি ক্যাম্পেই মাঝে মাঝে পারমিশন দেওয়া হয়। এই বাফার জোনটা অনলি ফর মাছ কাঁকড়া এবং মধু সংগ্রহের জন্য। আর কোর জোনটা হলো, কোর জোন পুরোপুরি অ্যানিম্যালদের জন্য পুরো সেফ জায়গা। এটা আছে 1330 বর্গ কিলোমিটার জুড়ে। তো 1330 বর্গ কিলোমিটারের নেতি ধোপানি যে ক্যাম্পটা আছে এখানেই শুধুমাত্র মাঝে মাঝে লিমিটেড বোট অ্যালাউ হয়। হ্যাঁ, আর এই পুরোটা যে দেখালাম এই গ্রিন কালারটা যেটা পুরোটাই কিন্তু রিজার্ভ ফরেস্টের এরিয়া। আর বাদবাকি এপাশে যে হোয়াইট কালার যে দেখছে এটা হলো ডিভিশনাল ফরেস্ট এরিয়া। আমাদের এখানে ফরেস্টটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, ডিভিশনাল। এই ডিভিশনাল ফরেস্টটা হলো যে একটা সময় সেখানে ফরেস্ট ছিল, সেটা পুরোপুরি কেটে এখন মানুষের প্রপার মানুষ বসবাস শুরু করেছে। আর রিজার্ভ ফরেস্টটা পুরোপুরি এখানে গাছ থেকে শুরু করে প্রত্যেকটা প্রাণী বা অ্যানিমালসকে সবাইকেই সংরক্ষণ করা হচ্ছে। এখানে যদি কোনো একটা গাছও কাটা হয় তাও সেটাও কিন্তু বেআইনি। এই সজনেখালির মধ্যেই আপনারা এই রিসর্টে কিন্তু আপনারা কিন্তু থাকতে পারবেন। দেখুন এখানে কিন্তু অনেক কিন্তু বাদর রয়েছে। যে ভেতরে আপনাদের প্রপার্টি দেখালাম সেটার নাম কিন্তু মাতলা, আর তা কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করলাম, যেটা কিন্তু এই সজনেখালির মধ্যেই কিন্তু রয়েছে। তো যদি আপনারা মনে করছেন যে এখানে আসছেন তাহলে এখানে আপনাদের কিন্তু বুকিং করে নিয়ে আসতে হবে। বুকিং অবশ্যই কিন্তু অনলাইনে হবে, এটা কিন্তু অফলাইনে কিন্তু বুকিং হয় না। আর সজনেখালিকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম এর পরের গন্তব্যের জন্য। কুয়াশা এখনও কিন্তু সেভাবে করে কাটেনি, দেখুন দেখাচ্ছি আপনাদের। কুয়াশা কিন্তু এখনও কিন্তু রয়েছে চারিদিক মিলিয়ে, তবে কি অনেকটা দেখা যাচ্ছে। সকালবেলাটা যেমন দেখা যাচ্ছিল না ঠিক সেই রকমটা না, এখন অনেকটাই কিন্তু দেখা যাচ্ছে। দেখুন বাঘের এখনো দেখা মিলেনি, তবে বাঘের খাবার কিন্তু দেখা মিলেছে। এই যে দেখুন, এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফাইনালি পৌঁছে গেলাম আমাদের সেকেন্ড স্পটে, সুদর্ণখালিতে। এর ভেতরেও কী রয়েছে সেটা আপনার সঙ্গে কিন্তু শেয়ার করব। তো এই হচ্ছে সুদর্ণখালি বিট, সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, STR। ওয়েলকাম টু সুন্দরবন। সুদর্ণখালিতে আসার পর এরকম পারমিশন যেগুলো করানো থাকে সেগুলো চেকিং করিয়ে মানে রেজিস্টার মেনটেন করে কিন্তু প্রতিটা টুরিস্টকে ভেতরে নিয়ে যাওয়া হয়। দেখুন ধীরে ধীরে সবাই এগিয়ে যাচ্ছে, চলুন আমরাও যাই। আর এখানে আসা মাত্রই আর আমাদের যে বাঘ আছে তিনাকে যে দেবতা নামে ডাকা হয় সেটা হলো দক্ষিণ রায়। দক্ষিণ রায় দেবতা বলে পুজো করা হয়। আর ওপাশে যে মেল ক্যারেক্টার গদা হাতে আছে ওনার সাজঙ্গলি বনবিবির ভাই। আর এনে যে ছোট হাত জোর করে বসে আছে উনি হলেন দুঃখে। আর এর আগেও এই বোটটা আপনাদের দেখিয়েছিলাম যখন আমি ইলিশ উৎসবের সময় এসেছিলাম, যেটা গভর্নমেন্টের এসি বোট। বর্ষাকালে এত দূর অবধি জল থাকে, এখন শীতকালের জন্য জল নেই। এখান থেকে বিভিন্ন ম্যানগ্রোভ যে গাছগুলো আছে সেগুলোকে আপনারা খুব কাছ থেকে দেখতে পারবেন এবং চিনতে পারবেন, তার নামগুলো জানতে পারবেন। হ্যাঁ, নো টাচিং একদম।
জল যেদিকে সেই দিকেই ওর মূলগুলো দিতে থাকে। আর ওর যে গোড়া থেকে যে কাণ্ড যে মূল পোর্শনটা যেটা হয় প্রত্যেকটা গাছের ক্ষেত্রে যে গুড়ি যেটা হয়, এটা কিন্তু এর কোনো গুড়ি থাকে না, মানে এর মোটামুটি গাছের সোজা হয়ে দাঁড়ানোর জন্য প্রচুর ঠেসমূল দিতে থাকে এবং একটা সময় এই ঠেসমূলের সাথেই কিন্তু অবলম্বন হয়ে যায়। আর জলের দিকে পরপর এই ঠেসমূলগুলো আগাতে থাকে, এই জন্য এই গাছটাকে চলমান গাছও বলা হয়। সুন্দরবনের সব থেকে বেস্ট মধু যেখান থেকে পাওয়া যায় যে গাছ থেকে, এই সেই খলসি গাছ। এপ্রিল মে মাসে অর্থাৎ সামার সিজনে ফার্স্ট টাইম যখন জঙ্গলে যে ফুলটা আসে এটা হলো খলসি ফুলের যে ফুলটা, ও মির্চ কি তারা দিকটা ও ফুল। সুদর্ণখালী ওয়াচ টাওয়ারের মধ্যে একটা হরিণের কিন্তু দেখা মিলেছে, চলুন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে সুদর্ণখালী ওয়াচ টাওয়ার। সুদর্ণখালী ওয়াচ টাওয়ারের কাছে এসে দেখুন ওই হরিণের কিন্তু দেখা মিলেছে। ভিডিওতে অনেকটাই ছোট দেখা যাচ্ছে যদিও বা, জানি না আপনারা কতটা পরিষ্কার দেখতে পাচ্ছেন, তবে কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন হরিণ একদম পুরো বাইরে। এই যে এখানে যে চ্যানেলগুলো করা রয়েছে, একটা দুটো তিনটে এইদিকেও রয়েছে, পর্যটকদের জন্য অ্যাকচুয়ালি এগুলো করা হয়েছে যাতে আমরা এসে যাতে দেখতে পাই। আর সেই সমস্ত জায়গাতে কিন্তু একটা হরিণ কিন্তু বেরিয়েছে দেখুন। তো সুন্দরবন ঘুরতে এসে এবার কিন্তু নিরাশ কিন্তু আমাকে করলো না, আমাকে রীতিমতো কিন্তু দেখা দিল একটি হরিণ। জঙ্গল থেকে বেরোচ্ছে আবার ঢুকে যাচ্ছে, বসেছে রীতিমতো দেখুন। জানি না সামনে গিয়ে হয়তো এমনও হতে পারে যে আজকে হয়তো বা বাঘ মামার সঙ্গে দেখাও হয়তো হলেও হতে পারে। ফাঁকা জায়গাগুলো দেখছেন এগুলো কিন্তু পুরোপুরি ম্যানমেড, অর্থাৎ জঙ্গল কেটে এটাকে পরিষ্কার করা হয়েছে। কারণ এই ওয়াচ টাওয়ারটা করা হয়েছে কোনো জন্তু যদি এটা মিষ্টি জলের পুকুর, মানে বর্ষার জলে পরিপুষ্ট এটা, তো বর্ষার এই জল খেতে যদি আসে তাহলে তাকে গাছের ভিতর থেকে তো দেখা সম্ভব নয়। তো পর্যটকদের জন্য এই ফাঁকা জায়গাটা করা হয়েছে যাতে কোনো কিছু যদি আসে তাহলে অনেকটা সময় পাসিং করতে সময় লাগবে, সেই টাইমটা ফাঁকা জায়গাটায় ভালোভাবে জন্তুটাকে দেখার জন্যই এই ফাঁকা জায়গাটা করা। এখানে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, যদি আপনারা মনে করছেন এখানে এসে টয়লেট বাথরুম ইউজ করবেন, তো এখানে দেখুন জেন্টস লেডিস দুই রকমই কিন্তু এখানে টয়লেট রয়েছে, চাইলে আপনারা এখানে এসে কিন্তু ইউজ করতে পারেন। ক্যাটটাই বাগরোল বলা হয়, যেটা মাছ খায় বেসিক্যালি, আর মাটির নিচেই কিন্তু এরা থাকে। গন্ধককুলও তাই একটু লুকানো জায়গা, মানে ঝোপঝাড় বিশিষ্ট জায়গায় সেখানে কিন্তু গন্ধককুল থাকে। এর অ্যাকচুয়ালি যে টয়লেটটা করে সেটা গোবিন্দভোগ চালের মতো গন্ধ, এই জন্যই একে গন্ধককুল বলা হয় বাংলায়। উদবিড়াল যেটা আছে এটা কিন্তু আগে জেলেরা বাড়িতে পোষ মানাতো, কারণ এর গলায় যদি দড়ি বেঁধে নদীতে ফেলে দেওয়া হয় এরা কিন্তু মাছ ধরে নৌকা ভরাট করে দেবে, এতটাই মাছ ধরতে পারে সক্ষম। তো এদেরকে জেলেরা পুষতো, এখন সেটা পুরোপুরিভাবে ইলিগাল, হয়তো বাংলাদেশের দিকে এখনো অ্যালাউ আছে বাড়িতে পোষার। বর্ষাকালে এই সুদর্ণখালীতে আসার জন্য যেইটাই এন্ট্রি থাকে সেটাই আবার এক্সিট থাকে, কিন্তু এই সময়টাতে যেহেতু টুরিস্ট বেশি বলে এখানে কিন্তু দুটো গেটই কিন্তু খুলে দিয়েছে। আমি যে গেট দিয়ে প্রবেশ করেছিলাম এখন অন্য গেট দিয়ে আমি কিন্তু আবার বাইরে বেরোচ্ছি। দেখুন এটা দেখা হয়ে গেল সুদর্ণখালী, আর এবার যাব এর পরের স্পটে। আর বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ড স্পট দেখে নিয়ে, মানে সুদর্ণখালী দেখে নিয়ে। আর যতবারই প্রতিটা স্পট দেখে বেরোচ্ছি এইরকমভাবে আমাদের নৌকোর সামনেটা কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে। ঘড়িতে এখন 11টা বেজে 36 মিনিট, আর আমাদেরকে দিয়ে গেল এরকম আমুদি মাছ ভাজা। দেখুন টিস্যুর মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে গেছে, যেটা কিন্তু গরম রয়েছে। এই হচ্ছে গরম গরম আমুদি মাছ ভাজা। তো চলুন খেয়ে নেওয়া যাক। আর এখন আমরা কিন্তু মোটামুটি কোর এরিয়ার মধ্যেই কিন্তু প্রবেশ করেছি। মাছ ভাজাটা বেশ গরম রয়েছে এবং মুচমুচে। সবাই একই উদ্দেশ্যে বেরিয়েছে সুন্দরবনে বাঘ দেখার জন্য, এখন অবধি কিন্তু কিছু দেখার সুযোগ পায়নি, তবে আজকে অনেকটাই সুযোগ রয়েছে দেখার। দেখা যাক বর্ষাকালে আর এই শীতকালে যে দুটোর মধ্যে দেখার জন্য যদি আমি বলবো উপযুক্ত সময়, তবে হচ্ছে এই শীতকাল। কেন শীতকালকে বলা হচ্ছে তার কারণ শীতকালে দেখুন পাহাড়টা কিন্তু যথেষ্ট বড়, শীতকালে পাহাড়টা যথেষ্ট বড় হয়ে যাচ্ছে। একই রকমভাবে ওই দিকটাতেও তাই, মানে দুই দিকেই শীতকালে পাহাড় বড়, কিন্তু যখন বর্ষাকালে আসা যাচ্ছে ঠিক সেই সময়টাতে পাহাড় মানে জলটা যেহেতু অনেকটা উঁচুতে থাকে, যার ফলে দেখার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমে যায়। এটাই আমি রিয়েলাইজ করলাম। এখন আমরা কিন্তু ছোট খাড়ির মধ্যে কিন্তু প্রবেশ করছি। বনবিবি ভরানি, অনেকটা ছোট খাড়ির মধ্যে দিয়ে এখন কিন্তু প্রবেশ করেছি। দেখা যাক সামনে গিয়ে আপনাদের কিছু দেখাতে পারি কিনা। আজকে অনেকটাই সুযোগ রয়েছে এই সমস্ত খাড়ির মধ্যে দিয়ে যাওয়ার পথে, কিছু না কিছু দেখার অবশ্যই সুযোগ আছে। দেখা যাক কি দেখাতে পারি। সুদর্ণখালীতে আপনাদের হরিণ দেখিয়েছি, এখন এইখানে দেখা যাক এই সমস্ত খাড়ির মধ্যে দিয়ে যাওয়ার পথে কিছু দেখতে পাই কিনা। আর এই যে আমরা যতটা রাস্তা যাব সবচেয়ে সরু ক্যানেল হলো এই বনবিবি ভাড়ানি। হ্যাঁ এটা সবচেয়ে, হ্যাঁ একদম একদম। আর ভাড়ানি যে কথাটা, বনবিবিটা তো ওটা ধুদুল ফল, হ্যাঁ এটা ধুদুল ফল, মাকাল ফল যেমন হয় না কোনো কাজে লাগে না, ওটাও তেমন, কোনো বানরেও খেতে পারে না। আর এই যে হেঁতাল গাছ যেটা দেখা যাচ্ছে খেজুর গাছের পাতার মতো, ওটাই কিন্তু হেঁতাল গাছ। এটাকে টাইগার পাম বলা হয়, কারণ ওর পাতাটা যখন শুকিয়ে যায় বাঘের গায়ের সাথে পুরোপুরি ম্যাচিং হয়ে যায়।
এই কারণে যখন পুরো জঙ্গলে এখানে একটা দুটো গাছ দেখা যাচ্ছে, মানে ঝোপগুলো দেখা যাচ্ছে, জঙ্গলে পুরো হেতাল বন আছে। তো সেই হেতাল বনে কিন্তু বাঘ সেখানে লুকিয়ে থাকতে পারে, ভালো মানে ছদ্মবেশ নিতে পারে। এই ভাড়ানি কথাটা যেটা বলছিলাম, ভাড়ানি মানে দুটো, এর স্টার্টিংয়ে একটা নদী ছিল, এর এন্ডিংয়েও একটা নদী, মানে দুটো নদীকে যে খাল যুক্ত করে তাকে বলে ভাড়ানি। অ্যাকচুয়ালি বাঘের ব্রিডিং টাইম হলো অক্টোবর নভেম্বর মাস, এই সময় বাঘ করে। কিন্তু একটা বাঘ জীবিতকাল, মানে একটা বাঘের যখন সে নোনা জল খাওয়া শুরু করে এবং এই পরিবেশটাতে, মানে নোনা জল খেলে বাঘের যে যকৃৎ এবং মূত্রনালী দুটোতেই ক্ষতি হয়, তো সেই ক্ষেত্রে বাঘের আয়ুটা অনেকটা কমে যায়। নোনা জল খেলে বাঘের আয়ু সাধারণত 15 বছর মতো হয়, গড় আয়ু যেটা। আর যদি সেটাকে সংরক্ষণ করা হয়, মিষ্টি জল এবং টাইম টু টাইম খাবার তাকে দেওয়া হয়, তাহলে কিন্তু 20 বছর মতো বাঁচতে পারে। বছরে নয়, বাঘের জীবৎকালে বাঘ যত বছর বাঁচবে অন্ততপক্ষে 2 বার বাচ্চা দিতে পারবে। নোনা জল না খেলে ওর তো খাওয়ার আর কোনো জল নেই এই অঞ্চলে, মানে ওই যে ক্যাম্পের সামনে ওখানে একটা পুকুর, এবার ও অতটা জায়গা ঘুরে ঘুরে একটা পুকুরকে খুঁজতে কি সে যাবে? সে সামনে যে জলটা দেখতে পাবে সেটাই তো খাবে। এবার এই যে ছোট যে গাছগুলো দেখছেন, এগুলো হলো গরান গাছ। হ্যাঁ, এখানে গরান 2 ধরনের হয়, একটা ঝামটি গরান, একটা মট গরান। এটা কিন্তু ঝামটি গরান। এই গরান কাঠগুলো সুন্দরবন, আগে যারা মানে সুন্দরবনে এখন প্রায় তো পাকা বাড়ি হয়েছে মোটামুটি, কিন্তু আগে মাটির বাড়ি ছিল, যেটাকে আমরা ছিটে বেড়া বলি, মানে কাঠগুলো দিয়ে তার উপরে মাটি দেওয়া হতো। সেই মাটি যে এটা যাতে ধরে রাখতে পারে, তাই এই গরান কাঠ কিন্তু তখন ব্যবহার করা হতো, এই ঝামটি গরানের ডালগুলো ব্যবহার করা হতো। মট গরান যেটা, ওটা খুঁটি হিসেবে ভালো, মানে ওটার কাণ্ডটা অনেকটা মোটা হয়, অনেকটা লম্বা, পুরো ইউক্যালিপটাস গাছের মধ্যে যেরকম সরল যে কাঠটা হয় না, সেটা হয় মট গরান গাছ থেকে। এই যে ছোট ছোট খাড়িগুলো যেগুলো দেখা যাচ্ছে, এই সমস্ত খাড়ির মধ্যেও কিন্তু বাঘ দেখার অনেক চান্স থাকে। যদিও বা এখন অবধি কিছু দেখতে পাইনি, তার জন্য আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। তবে আরও এখন আগে যাচ্ছি দোবানকির দিকে, দেখা যাক দোবানকি ঝড়খালি ওদিকটাতে গিয়েও কিন্তু অনেকটাই কিন্তু চান্স রয়েছে বাঘ দেখার। যদি দেখতে পাই অতি অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো সেটা। এই সামনের এগুলো যেগুলো দেখা যাচ্ছে, এগুলো জলের জন্য এরকম হয়েছে, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু খাড়ি না। গতকালকে যখন আমরা সোনাখালি থেকে স্টার্ট করেছিলাম পাখিরালয়ের উদ্দেশ্যে, সেই সময় যে দিনটে ছিল তাতে কিন্তু আমরা কিন্তু কোনো কিছুই কিন্তু খাবার, মানে লঞ্চের মধ্যে তৈরি করা খাবার পাইনি। আমাদের সবটাই খাবার কিন্তু বাইরে থেকেই কিন্তু রেডি করে আমাদেরকে কিন্তু খাওয়ানো হচ্ছিল। তাই আজকে সেই কমপ্লেনের জোরে আজকে কিন্তু আমাদের ট্যুর অপারেটর রান্নার ব্যবস্থা কিন্তু আবার আজকে লঞ্চের মধ্যেই কিন্তু করেছে, এবং আমি এখন লঞ্চের একেবারে কিন্তু পেছন দিকটাতে রয়েছি। এই সিঁড়ি বেয়ে আমি কিন্তু নিচে আসলাম, যেখানে কিন্তু রান্নাগুলো হচ্ছে। তো আজকে কি কি রান্না হচ্ছে সেটা কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করছি। থেকে যেখানে রান্না বান্না হয় সেখানে যথেষ্ট কিন্তু শব্দ হয়, একই রকমভাবে এখানেও কিন্তু হচ্ছে। তো দিদি, আজকে কি কি রান্না হচ্ছে? আমাদের মেনু ভাত, তারপরে বেগুন ভাজা, ডাল, পাঁচমিশালি একটা সবজি আছে, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের ঝোল, চাটনি, পাঁপড়, বাস এটাই। কি কি রান্না হয়েছে যদি বলা যায়, দেখুন এখন কিন্তু পাঁচমিশালি সবজিটা কিন্তু রান্না হচ্ছে, আর এই মাত্র জাস্ট তৈরি হলো কিন্তু চাটনি। এ দেখুন গরম গরম চাটনি, ধোয়া উঠছে কিন্তু চাটনি দিয়ে। এছাড়া আরও কিন্তু বেশ কিছু আইটেম হয়েছে, যেমন দেখুন বেগুন ভাজাও কিন্তু রেডি হয়ে গেছে। এখানে চিংড়ি মাছের মালাইকারিও কিন্তু তৈরি হয়েছে একই রকমভাবে। এখানে এটা কি মাছ? কাতলা মাছ। এটা কাতলা মাছ। তো এখানে যথেষ্ট শব্দ হচ্ছে, দেখুন এখানে কাতলা মাছের একটা ঝোল মতো বানানো হয়েছে এবং মাছগুলো যথেষ্টই বড় বড়। আর দেখুন এখানে গরম গরম ডালও কিন্তু হয়ে গেছে। প্রতিটা খাবার দিয়ে রীতিমতো কিন্তু ধোঁয়া উঠছে। আর একই রকম এখানে কিন্তু পাঁপড়ও কিন্তু তৈরি হয়ে গেছে, দেখুন পাঁপড় ভাজা। সুন্দরবনে এসে নিয়ে আমরা হয়তো বাঘ দেখতে পাইনি ঠিকই, তবে কিন্তু দেখুন জঙ্গলের মধ্যে দেখতে পেয়েছি বানর। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম, দেখুন একজনের কিন্তু জুতো পড়ে গেছে, যেটা এখন উঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এই যে সামনেই দেখা যাচ্ছে, দেখুন ওই জন্য আমাদের বোটটাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে ওখানে তুলে নেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন তুলে নেওয়া হলো জুতো। বোটকে রীতিমতো আবার ঘুরিয়ে নেওয়া হচ্ছে। আরো একবার করে চা দিয়ে দেওয়া হচ্ছে। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন দোয়াকিতে। এটা হলো আমাদের পঞ্চমুখী, যেটা দক্ষিণ দিকে যাচ্ছে, যে সামনে একদম সামনে এইটা, এটাই হলো মাতলা, যেটা গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। আর এই যে এদিকে যেটা সরু খাল যেটা যাচ্ছে, ওই বোটটা যেটা যাচ্ছে, এটা হলো দোবাকি খাল। এটা কিন্তু খাল, জাস্ট নদী নয়। আর একটা নদী থেকে আমরা বেরিয়ে এলাম, সেটা হলো বড় গাজী। আর এই পিছন দিকে একটা নদী যাচ্ছে, ওই যে বোটগুলো যে নদী থেকে আসছে পিছন দিক থেকে, এটা কিন্তু গোমতী নদী। আর যে দুটো আছে হেরো ভাঙা, যেখানে আমরা পরে স্টপেজ আছে, যেখানে ঝড়খালি যেখানে যাব, সেই ঝড়খালির সামনে থেকে কিন্তু হেরো ভাঙা নদী আসছে।
পঞ্চমুখীর একটা নদী। আর বিদ্যাধরী আসছে ওটা আমলামেথি দ্বীপের সামনে থেকে আসছে, ওটা হলো বিদ্যাধরী। এই 5টা নদীর সঙ্গমস্থল এইখানে। এই লঞ্চে কি কি ফ্যাসিলিটি থাকে আপনাদের তো কিছু দেখানোই হয়নি, যে আপার ডেকে কি থাকে, লোয়ার ডেকে কি থাকে, কোথায় রান্না হয়। যদিও বা প্রথম দিন রান্না হয়নি, সেটা নিয়ে আমার কমপ্লেন ছিল। ট্রাভেল এজেন্টের সঙ্গে কথা বলাতে সেটা কিন্তু শুধরিয়ে নিয়েছেন। আজকে দ্বিতীয় দিনে যখন বেরিয়েছি সমস্ত রান্নাবান্না কিন্তু বোটের মধ্যেই হচ্ছে। কিন্তু প্রথম দিনের যে ভিডিও, যেটা আপনারা হয়তো নাও দেখে থাকেন, পরে আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারেন। এখন চলুন আপনাদের দেখাবো এই বোটের মধ্যে কি কি ফ্যাসিলিটি রয়েছে। সংখ্যা কম রয়েছে, তার জন্য কিন্তু ছোট বোট। নর্মালি যে সমস্ত বোটগুলো হয় সেখানে কিন্তু 2 দিকে সিঁড়ি থাকে, যা আপনাদের এর আগে আমি বর্ষাকালে সুন্দরবনে এসে কিন্তু দেখিয়েছিলাম। দেখুন এদিকে সিঁড়ি এবং এদিকে সিঁড়ি, কিন্তু এখানে কিন্তু একটাই কিন্তু সিঁড়ি রয়েছে, যেহেতু বোটটা ছোট বলে। এবার নিচের ডেকে যদি দেখা যায়, এখানে থাকার মতো কিন্তু জায়গা রয়েছে, যেখানে বেশ কিছু জন এখানে কিন্তু থাকতে পারবে। মানে 2 সাইডে কিন্তু বেড করা রয়েছে। আর এই গেটের উল্টো দিকে কিন্তু রান্না হচ্ছে। বোটে থাকার মতো জায়গা, কেউ যদি মনে করছেন যে বোটের মধ্যে এসে থাকবেন, তবে কিন্তু এখানে এসে কিন্তু থাকতে পারেন। আর এখানে এর মধ্যে একটা বাথরুমও রয়েছে, সেটা আপনাদের দেখাই। এ হচ্ছে বাথরুম, দেখুন ওয়েস্টার্ন কোমোট লাগানো আছে, ঠিক আছে, লাইটও জ্বলছে একটা। আর এখানে মগ বালতি দেওয়া রয়েছে। তো এখানে যেমন বাথরুম রয়েছে, এটা হচ্ছে লোয়ার ডেকেই কিন্তু আছে, এটা হচ্ছে লোয়ার ডেকে। এবার আমি আপনাদের উপর ডেকটাও কিন্তু ঘুরিয়ে দেখাবো। সিঁড়ি দিয়ে উপরে উঠেই উপর ডেকে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কিন্তু করা হয়, কিন্তু খাওয়া দাওয়া করে নেই। 2-3টা টেবিল এখানে পাতা হয়, প্রত্যেকে কিন্তু খাওয়া দাওয়া করে এখানে। এখানে একটা কিন্তু টয়লেট রয়েছে, যেটা কিন্তু স্টাফদের জন্য। এখানে দেখাচ্ছি সামনে থেকে, চলুন। আর এখানে কিন্তু ডাস্টবিনও থাকে, প্রতিটা জায়গাতে কিন্তু ডাস্টবিন রয়েছে। এখানেও ডাস্টবিন রয়েছে। আর এইখান থেকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করা হয় এই পুরো বোটকে। ভিডিওতে এই যে লুঙ্গি এবং গেঞ্জি পরা ভদ্রলোককে আপনারা দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন আমাদের লঞ্চের লঞ্চ চালক। উনি আমাকে বারবার শেখানোর চেষ্টা করেছেন ফ্ল্যাগ এবং পতাকা দুটো ভিন্ন ধরনের জিনিস। ফ্ল্যাগ বলতে পার্টির লোকেরা যে সমস্ত ইউজ করেন সেটা হচ্ছে ফ্ল্যাগ, আর আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ মানে যেটা জাতীয় পতাকা, সেটাকে অ্যাকচুয়ালি জাতীয় পতাকা বলা হয়। এটা উনি আমাকে বারবার করে শেখানোর চেষ্টা করেছেন। তাছাড়া উনি আমাকে আরও শিখিয়েছেন 4 চেয়ারের যে টেবিলগুলো আমরা ইউজ করে থাকি, সেটা অ্যাকচুয়ালি 4 চেয়ার হিসেবে আমরা ইউজ করছি, তাই ওটা আমরা ভুল ইউজ করছি। ওনার লঞ্চের মধ্যে ওই 4 চেয়ারের টেবিলে আরও 2টো চেয়ার এক্সট্রা করে লাগিয়ে ইউজ করা হয়। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে নিয়ম, মানে সেই 4 চেয়ারের টেবিলে 6 জন করে যে বসে খাবেন, সেটাই অ্যাকচুয়ালি নিয়ম। সেটা উনি আমাকে বারবার করে শেখানোর চেষ্টা করেছেন। উনি কি আমাকে ঠিক শিখিয়েছেন নাকি ভুল শিখিয়েছেন, অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। ওনার সঙ্গে সঙ্গে এই ভদ্রলোকও সহমত হয়ে আমাকে একসঙ্গে শিখিয়েছেন। টেবিলগুলো যেগুলো পাতা হয়েছে, এখানে কিন্তু 2টোর অপশন রয়েছে। চলে আসলাম আমাদের পরবর্তী স্পটে, দোবানকি। এই দোবানকিতে রয়েছে ক্যানোকি ওয়াক। নৌকা এখন আমাদের পারে দাঁড় করানোর কিন্তু চেষ্টা করছে। সবার প্রথম আমি নামলাম, এই যে ওয়েলকাম দোবানকি ক্যাম্প। আচ্ছা, এর ভেতরে প্রবেশ করে নিয়ে আপনারা কিন্তু এখানে বাথরুমও পেয়ে যাবেন, জেন্টস লেডিস দুটোই কিন্তু রয়েছে। ক্যানোপি ওয়ে, যেটা জঙ্গলের মধ্যে থেকে যাবেন, 800 কিলোমিটার আছে, এই 800 মিটার আছে। তো এটা অ্যাকচুয়ালি ক্যানোপি ওয়ে যেটা বলে, কারণ খাঁচার ভিতরে মানুষকে রাখা হয়, বাদ বাকি এদের যেটা আছে সেটা অ্যানিমালসরা বাইরে ঘোরে। এটাই হলো এর স্পেশালিটি, যেটা 2003 সাল থেকে এইটা চালু হয়েছে। এর আগে এখানে একটা টাওয়ার ছিল, তো সেটা ভাঙার পরে এই ওয়াচ টাওয়ারটা করা হয়, মানে এই ক্যানোপিটা করা হয়। তারপরে আবার ওয়াচ টাওয়ার আছে, যেটা যেতে যেতে দেখতে পাবেন। আর এটা যে জঙ্গলের উপর থেকে দেখলে আপনার জঙ্গলে অনেকটা দূর পর্যন্ত দেখতে পারবেন, এবং যদি কোনো পশু পাখি আসে সেটা অনেকটা কাছ থেকে দেখা যায়। আর এখান থেকে কিন্তু বাঘ পাসিং হতেও দেখা যায় এখান থেকে। কিন্তু যখন বাঘ এসেছিল তখন কিন্তু এখানে জোয়ারের জলটা উঠেছিল, মানে নরম মাটি ছিল, এই জন্যই কিন্তু বাঘের পায়ের ছাপটা পড়েছে। এমনি সচরাচর আসে, সবসময় জোয়ারের জলটা ওঠে না। যখন পূর্ণিমা অবস্থা, তো ভরা কটাল যখন হয়, তখনই কিন্তু বাঘ আসে, মানে তখনই জোয়ারের জলটা আসে, তখন মাটিটা নরম থাকার জন্য পায়ের ছাপটা পড়েছে। এবার শুকনো অবস্থায়ও কিন্তু বাঘ আসে, তখন কিন্তু পায়ের ছাপ পাওয়া যায় না। তবে শব্দ করতে গেলে হবে না। এই যে বাঘ দেখলাম কিংবা হরিণ দেখলাম, সেই সময় যদি চিৎকার করা যায়, তখন কিন্তু এরা পালিয়ে যাওয়ার সম্ভাবনা এদের কিন্তু বেড়ে যায়। তো যার ফলে যখনই আপনারা দেখবেন না কেন, একটু নিঃশব্দ হয়ে দেখার চেষ্টা করবেন, তবেই কিন্তু তাদেরকে আপনার ভালো মতো হয়তো দেখার হয়তো সুযোগ পাবেন। এই ক্যানোকি ওয়াকটা এইভাবে করে বানানো আছে, এইখানে সমস্ত জন্তু জানোয়াররা রয়েছে কিন্তু খোলাভাবে, মানে ওরা রয়েছে স্বাধীনভাবে। আমরা কিন্তু এখানে রয়েছি জালের মধ্যে। এই 2 সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন নেট বানানো রয়েছে। তার মানে কি, আমরা রয়েছি নেটের মধ্যে, ওরা কিন্তু ওপেনভাবে আছে। জল খাচ্ছে, দেখুন এই যে মিষ্টি জল। এই মিষ্টি জলের যে পুকুরগুলো যে পাশে যে করা থাকে, শুধুমাত্র এই কারণেই যে সমস্ত জীবজন্তু এরা সবসময়ের জন্য কিন্তু নোনা জল খায়, কিন্তু যখন এদের মিষ্টি জল খাওয়ার দরকার পড়ে, তখন এরা কিন্তু এই কেন, যেমন এটা দোবানকি ওয়াচ টাওয়ার, এই দোবানকি ওয়াচ টাওয়ারের মতো এরকম বেশ কিছু ওয়াচ টাওয়ারের কাছে এরকম মিষ্টি জলের কিন্তু পুকুর রয়েছে। এই মিষ্টি জলের পুকুরে এরা খেতে আসে হচ্ছে জল, যেটা আপনাদেরকে দেখালাম। আর ক্যানোকি ওয়াকে, ক্যানোকি
মানে এই যে আপনার যে ব্রিজের মতো যেটা রয়েছে, এটা টাইপ অফ ব্রিজ, মানে এটা কিন্তু ব্রিজ না। তো এইখানে এসে নিয়ে একটা এক্সিট রয়েছে, একটা এন্ট্রি রয়েছে, কিন্তু আপনারা বাকি সময় যখন আসবেন বছরে, সে সময় কিন্তু যেটা দিয়ে এন্ট্রি করা হয় সেটা দিয়ে কিন্তু এক্সিট করা হয়। একমাত্র এই শীতকালে যেহেতু লোকজনের সংখ্যা প্রচুর পরিমাণে হয়ে যায়, যার জন্য সেই সময়টাতে একটা দিয়ে এন্ট্রি যেমন করানো হয়, একই রকমভাবে আরেকটা দিয়ে এক্সিট করানো হয়। তো আচ্ছা, ইনি আমাদের বনদেবী যিনি হয়, যে বনবিবি নামে পরিচিত। আর ওনার পাশে যে মেল ক্যারেক্টার উনি হলো সাজঙ্গলি। আর যে বাঘ দেবতা আমাদের তাকে বলা হয় দক্ষিণ রায়। তো যারা মাছ কাঁকড়া এবং মধু সংগ্রহ করতে যায় জঙ্গলে ওঠার আগে ইনাকে পুজো করে তারপরে ওঠে। ওনারা এটা বিশ্বাস করেন যে আমাদের জঙ্গল থেকে বাঘের মুখ থেকে ফিরিয়ে আনবেন কিন্তু বনবিবি দেবী। যে আমরা যখন টুরিস্টরা এসে যখন বলছি যে বাঘের কেন দেখা মিলছে না, আমাদের মন খারাপ, কিন্তু এখানকার লোকেরা কিন্তু ঠিক তার উল্টো, যাতে বাঘের সঙ্গে দেখা না হয় বলে বনবিবি দেবীর পুজো করে নিয়ে এরা কিন্তু জঙ্গলের মধ্যে যান। মানে এই আমাদের বোর্ড এসে হাজির আব্বাজান। তো দোবান কি ওয়াচ টাওয়ার দেখে নিয়ে বেরালাম, মানে যেখানে কেন কি ওয়াক ছিল, আর দেখে এই জাস্ট বেরোচ্ছি, এই দেখুন। আর এখন যাব আমরা কিন্তু ঝড়খালি। ঘড়িতে এখন 2:31। ফাইনালি আমাদের লাঞ্চ কিন্তু সার্ভ করা হচ্ছে। এখন ভাতের পরে স্যালাডের মধ্যে দেখুন এই দিয়ে গেছে হচ্ছে শসা, পেঁয়াজ, লঙ্কা আর হচ্ছে বেগুন। পরে দিয়ে গেল আলু দিয়ে ফুলকপি দিয়ে সবজি, মানে পাঁচমিশালি যে সবজি যেটা বলা হয়েছিল। এরপরে দিয়ে গেল এইরকম একটা রুই মাছের পিস, দেখতেই পাচ্ছেন কীরকম সাইজ। আজকের রান্না মোটামুটি ঠিকঠাকই আছে, খুব ভালো বলা যাবে না, আবার যে খুব খারাপ বলবেন সেটাও কিন্তু না, এরকমই স্বাদ রয়েছে আজকের খাবারের। এরপরে দিয়ে গেল মালাইকারি। এই হচ্ছে মালাইকারি, একটা একটা করে কিন্তু প্রত্যেককে কিন্তু দেওয়া হচ্ছে দেখুন। আর এই হচ্ছে সাইজ মালাইকারি। আর এরপরে শেষ পাতে দিয়ে গেল এরকম পাঁপড় ভাজা আর হচ্ছে চাটনি। তো চাটনির সঙ্গে পাঁপড় ভাজা শেষ পাতেই ভালো লাগে, এবং পাঁপড় দিয়ে চাটনি খেতেই কিন্তু ভালো লাগে বলে এই দুটোকে সবার লাস্টে দেওয়া হয়। ফাইনালি আমরা আমাদের লাস্ট স্পটে এসে পৌঁছালাম, ঝড়খালি ফেরিঘাটে। দেখুন এদিকটাতে লেখা রয়েছে একই রকমভাবে, আমরা বোধহয় সম্ভবত এইটা দিয়ে বোধহয় উঠবো বোধহয়, নাকি নৌকাটা লঞ্চ আমাদের ঘোরানো হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা, এখানেও কিন্তু রয়েছে ওঠার মতো জায়গা, এটা দিয়ে ওঠাবে। চলে আসলাম ঝড়খালিতে। তো চলুন এরপরে ভেতরে যাওয়া যাক, এবং এখানে কি কি রয়েছে সবটাই আপনার সঙ্গে কিন্তু শেয়ার করব। এখানে বাঘকে দেখা যায়, তবে চিড়িয়াখানার মতো কোনো জায়গাতে, মানে এই জায়গার মধ্যে বাঘের শুনলাম নাকি বলে ট্রিটমেন্ট করা হয়, তো সেটা আপনার সঙ্গে কিন্তু শেয়ার করবো। চলুন ধীরে ধীরে ভেতরে যাওয়া যাক। আচ্ছা, আমি কিন্তু আপনাদের সাথে মিট করেছিলাম সজনেখালিতে, তারপরে সুদর্ণখালি ক্যাম্প ছিল। সুদর্ণখালি ক্যাম্পটা ঘুরে এসে কিন্তু আমরা দোবাকিতে গেছিলাম। দোবাকি থেকে এখন আপনাদের যে স্পটটা, এটা হলো ঝড়খালি। আমি আপনাদের শুধু গেটটুকু দেখিয়ে দিতে পারবো, ভিতরে কিন্তু আমার কোনো মানে এন্ট্রি মানে পারমিশন নেই, ঠিক আছে? যেটা দোবাকিতে আমি মানে গিয়েছিলাম, আমার যে ডিউটিটা ওটা জঙ্গল এরিয়াতে, আর এই যে ঝড়খালি যেটা, এটা কিন্তু ডিভিশনাল ফরেস্টে চলে যাচ্ছে। তো এটা এখানে একটা মিনি চিড়িয়াখানা আছে, 3টে বাঘ আছে, কুমির আছে আর বাজ পাখি আছে। তো এগুলো গেলে আপনারা পার হেড 30 টাকা টিকিট, গিয়ে টিকিট প্রত্যেকে টিকিট কেটে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। এই আমার ডিউটি শেষ, আপনাদের সাথে আবার যদি আপনারা আসবেন তবে দেখা হবে, নালে আপনারা ভালো থাকবেন। আর মুখে এখানে লেখা আছে এটি প্লাস্টিক বর্জিত এলাকা। আর ফাইনালি আমরা কিন্তু প্রবেশ করছি। এর মধ্যে প্রবেশ করার জন্য একটা টাইমিংয়ের একটা ব্যাপার আছে, মানে এখানে 4টে অবধি কিন্তু এখানে টিকিট পাওয়া যায়, তারপরে কিন্তু ভেতরে কিন্তু এন্ট্রি করতে দেয় না। অতএব চলুন একটু তাড়াতাড়ি করে যাই, নাহলে ভেতরে যদি এন্ট্রি না করতে পারি। আর ঘড়িতে যদি এখন টাইম বলেন, তাহলে ঘড়িতে দেখুন এখন 3:35। তো চলুন একটু তাড়াতাড়ি করে যাওয়া যাক আগে। কত প্রজাতির ক্র্যাব এবং কি আছে এই সুন্দরবনে, এটা কিন্তু এখানে লেখা রয়েছে। তো এটা রাস্তা চলতে চলতে আপনারা দেখতে পাবেন। এখানকার কিছু নিয়মাবলী আছে, তাও আপনার সঙ্গে কিন্তু শেয়ার করলাম। আর এর পাশে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার, এখানকার এন্ট্রি টিকিট কত টাকা সেটা আপনার সঙ্গে শেয়ার করলাম। কত বড় দুটো বাচ্চা? 30 টাকা করে টিকিট। এটা দিয়ে এন্ট্রি 3জন। কত প্রজাতির ম্যানগ্রোভস রয়েছে তা এখানে গেটের কাছে আপনারা কিন্তু দেখতে পাবেন। এখানে এসে আপনারা বানরও কিন্তু দেখতে পাবেন। এখানে দেখুন একটা বাজ পাখি দেখা যাচ্ছে, মাংস খাচ্ছে। এটা ঝড়খালির মধ্যে আসলে দেখা যায়। আর এখানে কিন্তু লেখাও আছে পাখির খাঁচায় কেউ খাবার দেবেন না, তারপরেও কিন্তু লোকে কিন্তু এখানে এসে অনেকেই খাবার দিয়ে দিচ্ছে। বাঘটার ডিটেল এখানে লেখা রয়েছে, যার নাম সোহান। ঝড়খালিতে এসে এরকম কুমিরের দেখা মিলেছে, কুমির। আর দূরের ওই যে নেটটা যেটা দেখা যাচ্ছে ওর মধ্যে কিন্তু বাঘও কিন্তু রয়েছে। কুমির ও বাঘের গায়ে ঢিল মারিলে জেল ও জরিমানা পর্যন্ত হতে পারে। এখানে টয়লেটেরও আপনারা কিন্তু সুবিধা পাবেন, জেন্টস লেডিস দুটোই রয়েছে। ঝড়খালির মধ্যে এসে এরকম কুমিরকে কাছে থেকে দেখার সুযোগ রয়েছে।
আর এটাই হচ্ছে সেই জায়গা, যেই জায়গাতে এসে সমস্ত বয়স্ক বাঘদেরকে এসে ট্রিটমেন্ট করা হয়, কিংবা কোনো বাঘ যদি অল্প বয়সে যদি অসুস্থ হয়ে যায়, একরকমের বলতে পারেন সমস্ত বন্যপ্রাণীদের এই জায়গাটাকে হসপিটাল হিসাবে ইউজ করা হয়। দেখা হয়ে গেল ঝড়খালি, বেরিয়ে পড়ছি ঝড়খালির গেট থেকে। এই হচ্ছে গেট, এটা কিন্তু এক্সিট গেট। আর এখানে লেখাও রয়েছে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক ঝড়খালি। এখানে এসে আখের রস খেয়ে নিচ্ছি, যে আখের রস এখানে আজকের দিনেও দেখুন 10 টাকাতে, 15 টাকাতে, 20 টাকাতেও কিন্তু পাওয়া যায়। সঙ্গে এখানে ডাব রয়েছে, এদিকটাতে ফলের যেমন দোকান রয়েছে, ফুচকা রয়েছে, পান রয়েছে, সমস্ত কিছু রয়েছে এই ঢোকার মুখে। ঝড়খালিকে বিদায় জানিয়ে 4:33 আমাদের লঞ্চ ছেড়ে বেরোলো ঝড়খালি থেকে। আর এবার সোজাসুজি পাখিরালয় ফেরার পালা। এখন 5:05 আর 23শে জানুয়ারি বিকেল 5টার সময় ঝড়খালি থেকে বেরোনোর পরে এই লাল চা দিয়ে দেওয়া হয়েছে। আর এই লাল চা খেতে খেতে এখন রওনা দিয়েছি, মানে আমাদের বোট আমাদেরকে নিয়ে রওনা দিয়েছে পাখিরালয়ের উদ্দেশ্যে, যেখানে আমাদের হোটেল রয়েছে। ঘড়িতে এখন 7:12 আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি আবারও পাখিরালয়ে। সাইট সিন করে এই পাখিরালয়ে এসে আমরা কিন্তু প্রবেশ করলাম। 7:54 আর আমাদের এখন দিয়ে গেল এই গরম গরম বেগুনি এবং শুকনো মুড়ি। ঘড়িতে এখন 10:56। আর এই হচ্ছে এখন ভাত সার্ভ করা হয়েছে। আজকে ভাত রয়েছে, সঙ্গে হচ্ছে আলু ভাজা এবং স্যালাড এখন অবধি দিয়ে গেছে। চলে এসে এখন কিন্তু ডাল দাও দিয়ে দাও। এরপরে দিয়ে গেল এরকম 4-5 পিস মতো চিকেন, যা কিন্তু সবটা কিন্তু গরম রয়েছে।